পরীক্ষা শেষ, অপেক্ষা এবার ফল প্রকাশের। আর এর মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি ফলতায়। মারধর থেকে বাড়িতে ঢুকে হুমকি, এই একগুচ্ছ অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে এবার পথে নামলেন মহিলারা। যেখানে 3 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার দেওয়া হয়েছে হুমকি দেওয়ার অভিযোগে। আর একদিকে যখন দক্ষিণ 24 পরগনার 15টি বুথে রিপোল হলো, সেখানে ভোটদানের হার 87%, অন্যদিকে স্ট্রং রুম নিয়েও স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছেছে। আর এরই মধ্যে ভোট গণনায় দমদম ব্যারাকপুরে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে এবার রাজীব কুমার। গণনায় লোডশেডিং নিয়ে সতর্ক তৃণমূল। কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তৃণমূলের আপত্তি। অর্থাৎ এই একের পর এক ইস্যু নিয়ে আমাদের আলোচনা চলবে। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আলোচনায় আসবো। কিন্তু তার আগে যে ফলতার পরিস্থিতি শুরুতেই উঠে এলো আমাদের প্রসঙ্গে, যে হুমকির জেরে যেভাবে তৃণমূলকে ভোট দেওয়ার পরও মারধর করা হয়েছে, আর এই অভিযোগ তুলে ফলতায় পথে নামলেন বিজেপি সমর্থকরা। পুনর্নির্বাচনের দাবিও তুলেছেন তারা। দেখুন, ভোট নিয়েছে, যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। ওই 100 মিটার দূরে যারা বসেছিল তারা ভোটার কার্ড, তারপরে এই কার্ড কেড়ে নিচ্ছে, নিয়ে বলছে তোমাদের ভোট কেন্দ্র। ইভিএম কারচুপি থেকে শুরু করে সিসিটিভি বন্ধ থাকা, একাধিক অভিযোগে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে শনিবার ছিল 15টি বুথে পুনর্নির্বাচন। আর এদিনই পুনর্নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠল দক্ষিণ 24 পরগনারই ফলতা। মারধর, বাড়িতে ঢুকে মহিলাদের হুমকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলে পথে নামলেন বিজেপি সমর্থকরা। ওরা যেটা চেয়েছিল সেটাতেই আমরা ভোট দিয়েছি, কিন্তু বাড়ির লোককে ডেকে এনে মারধর করা, এগুলো তো করাটা উচিত হয়নি। আমরা আজাদিটা কোথায় পেলাম? কিন্তু আমরা টিএমসি কে ওদেরই ভয়ে এতে ওদেরই ভোট দেওয়া হচ্ছে, কিন্তু উল্টা আবার ওরাই শাসাচ্ছে আমাদেরকে। শুক্রবারের পর শনিবারও তেতে ওঠে এই এলাকা। বঙ্গনগর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা ইসরাফিল চকদার এবং তার দলবলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির সমর্থকরা। ভোট দিতে গেছে, বলছে দেখে শুনে ভোটটা দিবি, না হলে কিছু মেরে দিলে কিছু করতে পারবো না আমরা। ইসরাফিল ও তার দলবল কিছু বাড়িতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বসে যে তারা বিজেপিতে ভোট দিয়েছে, সেই সন্দেহের বসে তাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছে। এমনকি এটাও বলেছে যে বাড়ির বাচ্চাগুলোকে কেটে কুচিয়ে ফেলে দেবে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় দক্ষিণ 24 পরগনার ফলতায়। সেদিন জোর করে ভোট আদায় করা হয়েছে বলে অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। ভোট নিয়েছে, যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। তারা আপনাদেরকে হুমকি দিচ্ছে? তৃণমূলের লোকেরা। এই অবস্থায় এদিন পঞ্চায়েত প্রধান ইসরাফিল চকদার সহ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারির দাবি তুলে পথে নামেন বিজেপি সমর্থকরা। হাসিমনগরে 117 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সাঁজোয়া গাড়ি নিয়ে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। গতকালকেও বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসী থেকে শুরু করে বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা, এবং আজকেও কিন্তু তারা বিক্ষোভ দেখান। যখন এরকম বিক্ষোভ হচ্ছে তখন রাস্তার ছবিটা দেখো, যে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, সাঁজোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে, এবং এক্ষেত্রে এসডিপিও তিনি রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন। প্রধানকে ফলতায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাকে কার্যত রিলের সিংহমের ভূমিকায় দেখা যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন ফলতার তৃণমূল প্রার্থীও। কিন্তু ভোট মিটতে না মিটতে সেই ফলতাতেই বিজেপিকে ভোট দেওয়ায় মারধর, হুমকির অভিযোগ উঠল। বিরোধী দলের কোনো ভোটার ভোট দিতেই পারেনি বহু বছর, অতএব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের একটা যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেই ক্ষোভ আজকে রাস্তায় নেমে এসছে। সেই ক্ষোভকে আমরা সমর্থন করি। তাদের বিষয়টি সহানুভূতির সাথে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক ইলেকশন কমিশন, এটা আমরা চাইছি। সব জায়গায় ঠিকঠাক ভোট হয়েছে, এবার বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি। ফলতায় গিয়ে যেহেতু ওই মুজির সিংহাম ঘুরে বেরিয়েছে ওখানে,
বিজেপি আবদার করছে, ভেবেছে মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন তাদের ব্যাপার। আমরা এইসব মানুষকে কেন বিরক্ত করবে? ঠিকঠাক ভোট হয়ে গেছে। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আর এই ফলতায় যে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, একেবারে মহিলারা তারা রাস্তায় নেমে পড়েছিলেন। এক্ষেত্রে 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম এফআইআর এ ছিল। আমি এখান থেকে একটু প্রথমেই প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, ভয়ঙ্কর অভিযোগ করছেন ভোটাররা। তারা বলছেন যে তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি ভয় দেখিয়ে তারা যখন তৃণমূলকে ভোট দিয়েছে তারপরেও তাদের বাড়িতে ঢুকে গিয়ে মারধর করা হয়েছে। তো মারাত্মক অভিযোগ। না দেখো, একদিকে গোয়েবেলীয় মিথ্যাচার, আর একদিকে গোবলয়ের সংস্কৃতি, এবং তার ভিত্তিতে একটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট করার জন্য যে পোর্ট্রেয়ালটা আমরা দেখছিলাম, সেই পোর্ট্রেয়ালে দেখলাম সিংহম পৌঁছে গেছেন, বাড়ি বাড়ি গিয়ে খুঁজে ঘর মে ঘুষকে চুনকে সব নাকি ধরছে। তারপরে এই ধরনের গন্ডগোল হচ্ছে, এবং সেই গন্ডগোলে এক ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কি বিভ্রান্তি? যে না, একদিকে বলছে শান্তিপূর্ণ ভোট হবে, 15টা জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়নি, 15টা জায়গায় নতুন করে ভোট হবে। এত কোম্পানি, এত বাহিনী, এত সাজোয়া গাড়ি, 48 ঘন্টা হয়ে গেছে গ্রেপ্তার হয়নি বলছে। 48 ঘন্টা, তার মানে ঘটনাক্রম পুরো আগের। আর আজকের ঘটনাক্রম ভোটের সঙ্গে তার যে সংমিশ্রণ অদ্ভুতভাবে দেখলাম, সেখানে বুঝতে বিভ্রান্ত হচ্ছে মানুষ যে কোন ঘটনাটা দেখাচ্ছে, 29 তারিখের ঘটনা দেখাচ্ছে নাকি আজকে 1 মের ঘটনা দেখাচ্ছে, সেটা মানুষ বুঝতে পারছে না, বা 2 মের ঘটনা দেখাচ্ছে। তাই আমার যে বক্তব্য, যে যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক, কোনো অসুবিধা নেই, যে অন্যায় করেছে। কিন্তু এই প্রচার প্রসারের মাধ্যমে টিকে থাকার যে রাজনীতি এবং নিজেকে জাস্টিফাই করার রাজনীতি, সেখান থেকে বিরত থাকলে বোধহয় ভালো হয়। নির্বাচন কমিশনের ওপরের যে মূল দায়িত্ব ছিল যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স করবে, সেই কনফিডেন্স বিল্ডিং মেজার্সের ক্ষেত্রে একটা সময় যখন নির্বাচনকালীন অশান্তি হতো, তখন বলা হতো যে এই তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা কি করছে, নির্বাচন কমিশনকে অদ্ভুতভাবে আড়াল করা হতো। আর আজকে যখন নির্বাচন কমিশন ভালো ভূমিকা নিচ্ছে বলে বারবার প্রচার হচ্ছে, অদ্ভুতভাবে সরকারের ভূমিকা কি সেটা নিয়ে আর কেউ প্রশ্ন করছে না। অশান্তি হলে তৃণমূলের লোক জড়িত, কিন্তু শান্তি প্রক্রিয়ায় যে সম্পাদন হলো ভোটটা, সেখানে যে সরকারের ভূমিকা থাকতে পারে সেটা আর আলোচনায় আসছে না। ওই অলওয়েজ হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি। অর্থাৎ যেটা প্রদীপ্ত বলছে যে গোয়েবেলসের তত্ত্ব বারবার মিথ্যে বলে সেটাকে সত্যি বলে প্রমাণ করা, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, এটাই তো কাঙ্ক্ষিত, এটাই তো হওয়া উচিত। দেখো, বারবার হিংসার ভোট, সন্ত্রাসের ভোট বলে নজির রয়েছে পশ্চিমবঙ্গে, এবং বারবার সেটাই উঠে আসে। সেখানে এবার যে নজিরটা তৈরি হলো, এত শতাংশ ভোট পড়লো, রেকর্ড ভোট পড়লো, মানুষ শান্তিতে গিয়ে ভোট দিতে পারলো, সেটাকে তো প্রশংসা করা উচিত প্রদীপ্ত। কিন্তু আমি সায়ন্তনের কাছে এই প্রসঙ্গে আসবো। সায়ন্তন, অর্থাৎ আপনারা যেটাকে স্বতঃস্ফূর্ত ক্ষোভ বলছেন, সেটাকে তৃণমূল বলছে পুরোটা নাটক এবং পুরোটা অপপ্রচার করা হচ্ছে। টিভি স্ক্রিনে যাদেরকে আমরা দেখলাম এই চ্যানেলে বসে, তাদের দেখে কি আপনার মনে হচ্ছে এনারা নাটক করতে পারেন? গ্রামের সাধারণ কয়েকজন হিন্দু মহিলা গত 10 বছর, 12 বছর বা তারও বেশি সময়ে এরা কেউ ভোটই দিতে পারেননি, সাহস করে বেরোতে পারেননি, প্রতিবাদ করতে পারেননি। এই প্রদীপ্তবাবুরা যাদের কথা সিংহম টিংহম বলছেন মিডিয়াতে, তাদের সাহসে আজকেরা বেরিয়ে প্রতিবাদ করছে। ওখানে যে মুঘল সম্রাট জাহাঙ্গীর রয়েছে, সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে মৃত্যুকে ডেকে আনা। আমি 2019 সালে বসিরহাট লোকসভার প্রার্থী ছিলাম। সন্দেশখালীতে আরেক মুঘল সম্রাট শাহজাহান, তার বিরুদ্ধে প্রতিবাদ করা মানে মৃত্যুকে ডেকে আনা। একইভাবে ফলতায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কিন্তু আমি এই গ্রামের এই প্রান্তিক মানুষদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, ওনারা সাহস করে বেরিয়ে এসে আজকে এই সত্য কথাটা বলেছেন। হয়তো এই সিংহ তথাকথিত সিংহমের ভরসায় বলেছেন, নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করেছেন সে তার ভরসায় বলেছেন, কিন্তু ফলতাতে নির্বাচন হয় না আমাদের বহুদিনের কথা, যে কথা আমরা দীর্ঘ সময় বলে এসেছি, সেটা কিন্তু আজকে প্রমাণ হচ্ছে এদেরকে দেখে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, নয়তো পুরো ফলতার বিধানসভাটাই ক্যান্সেল হয়ে যাবে, নির্বাচন কী হবে আমরা জানি না। কিন্তু যেটা ঘটনা বাস্তবিক করতে আমরা এতদিন বলে এসেছি, 12 বছর 15 বছর, যে ফলতাতে জাহাঙ্গীর এবং তার সাগরেদদের যে, এবং স্বয়ং কালীঘাটের অনুপ্রেরণায় তারা যে সমস্ত অত্যাচার করে, বিভৎস অত্যাচার, তালিবানি কায়দা চলে, ওখানে ভারতের সরকার চলে না, ওখানে ভারতের সংবিধান প্রযোজ্য নয়, ফলতায় তালিবানি সংবিধান প্রযোজ্য। তার জন্য ফলতার মানুষ যে আজকে পথে নেমেছেন, অজস্র ধন্যবাদ তাদের। এবং তাদের এই আন্দোলনকে সামনে দেখে নির্বাচন কমিশন
একটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক। তাদের হাতে এখনো পর্যন্ত প্রশাসন রয়েছে, আগামী 4 তারিখ বা 5 তারিখ অবধি তারাই নির্ণায়ক সিদ্ধান্ত নেবেন। কিন্তু সবথেকে আমার ভালো লাগলো যে মানুষেরা অন্তত মুখে বলতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন, যেটা এতদিন ছিল না। এটা হচ্ছে তৃণমূলের শেষের শুরু। সবাই বুঝতে পেরেছে যে আর হবে না, এবার এদের দিন শেষ। শাহজাহান, জাহাঙ্গীর সব এবার বিদায় নিতে চলেছে। তার জন্য আজকে এভাবে মানুষ নেমেছেন। আমরা যা বলেছি তা এখন প্রমাণিত সত্য হচ্ছে। গোয়েবেলসীয় থিওরি বলে কি হবে? গোয়েবেলসীয় থিওরি তো এগুলো নয়, জানতে হবে গোয়েবেলসীয় থিওরি কোনটা। গোয়েবেলসীয় থিওরি হচ্ছে ঋত্বিক রোশনের বাবা চাঁদে গেছিল। গোয়েবেলসীয় থিওরি হচ্ছে রবীন্দ্রনাথ মৃত্যুর 7 বছর পরে মহাত্মা গান্ধীর অনশন ভাঙাতে এসেছিলেন। এটা হচ্ছে গোয়েবেলসীয় থিওরি। বাকিগুলো বললে না দাদা? অনেক আছে, কত বলবো, আরো শুনবে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু শোনো বলো। তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভায় সতীদাহ নিবারণ নিয়ে কিছু বলো। পাস হয়েছিল, এটা শোনো। রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু বলো। না না, বললাম তো বঙ্কিমদা আমি। নিয়ে কিছু বলতে বলো। গেলে রবীন্দ্রনাথ স্যান্ডাল নিয়ে বলো। রবীন্দ্রনাথ স্যান্ডাল নিয়ে বলো। গান্ধীজি যে রবীন্দ্রনাথ স্যান্ডাল নিয়ে বললেই হবে। রবীন্দ্রনাথ জন্মেছেন কোথায়? ধরনের নেতা কবে কি বোকা কথা বলেছে এখন তার লিস্ট শুনতে হবে বসে, সিরিয়াস আলোচনার মাঝখানে। বেশ বেশ, এবার শতরূপ তাহলে মানে কোথাও গিয়ে কি একটা নিঃশব্দে সন্ত্রাস মানে কাজ করছিল? কমিশনের এত কড়াকড়ি, কমিশনের এত দাওয়াই কাজ করেনি বলে মনে হচ্ছে? কোথাও কাজ করেনি আমরা জানি না, কিন্তু এক্ষেত্রে তো করেনি দেখাই যাচ্ছে। যদি আজকে যাদের কথা আমরা শুনছি তাদের কথা যদি সত্যি হয়ে থাকে, এবং সেখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, দেখুন ইলেকশনের দিন বা ইলেকশনের প্রচার পর্বে পশ্চিমবাংলাতে অন্যান্য বারের তুলনায় আমরা নিঃসন্দেহে সন্ত্রাস কম দেখেছি। খুন, কংগ্রেসের একজন কর্মীকে খুন করা হয়েছে আসানসোলে, আমাদের একজন কর্মীকে দিনাজপুরে খুন করা হয়েছে। কিন্তু অন্যান্যবার যা খুন আমরা দেখি সেই তুলনায় খারাপ লাগে এইভাবে বলতে যে মৃত্যুর সংখ্যা কম, একটাই বা হবে কেন মৃত্যু, তাও কম হয়েছে। কিন্তু এইটার জন্য যারা ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাচ্ছেন তাদের কাছে আমি এইটাও ভেবে দেখার জন্য অনুরোধ করব, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে প্রাণগুলো চলে গেল সেইগুলোও কিন্তু মৃত্যু খালি ভোটের দিন হোক অথবা ভোটার লিস্ট তৈরি করার সময় কোনো একটা সংস্থার অপদার্থতার জন্য হোক, যে তার আপনজনকে হারালো সে কিন্তু আপনজনকে হারালো। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই জাহাঙ্গীর, শাহজাহান, অনুব্রত মণ্ডলরা, এবার সন্তানদা হয়তো ধর্মীয় কারণে জাহাঙ্গীর শাহজাহানের নামটা বলবে, অনুব্রতর নামটা বলবে না, কিন্তু যাই হোক আমরা সবার নামই বলছি। জাহাঙ্গীর, শাহজাহান, অনুব্রত মণ্ডলদের জন্য পশ্চিমবাংলার ভোটে প্রত্যেকবার আমাদের অভিজ্ঞতা 4-5 লাখ লোক ভোট দিতে পারে না। ইলেকশন কমিশনের জন্য এবার 27 লক্ষ মানুষ ভোট দিতে পারেনি পশ্চিমবাংলায়, যাদের ভোটটা দিতে পারার কথা ছিল। এইটাকে বাদ দিয়েও যেন আমরা ইলেকশন কমিশনের মূল্যায়ন না করি। এইবার আজকে যে ঘটনাটা আমরা দেখছি এটা যদি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত চিন্তার। কেননা চিন্তা খালি এই কারণে নয় যে আজকে এই পরিবারগুলো পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছে কখন? যখন ইলেকশন কমিশন ভোট সম্পন্ন করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফেরত চলে গেছে তখন না, যখন কিনা এমনকি গণনা পর্যন্ত হয়নি, গোটা ইলেকশন প্রক্রিয়া এখনও চলছে এবং ইলেকশন কমিশনের আন্ডারে থানা, পুলিশ ব্যবস্থা সব কিছু। এই অবস্থার মধ্যে পোস্টপোল ভায়োলেন্স চলছে। খালি তাই নয়, আজকে এবিপিতেই দুপুরবেলাও দেখলাম, এখনও তোমরা দেখালে, এই মহিলারা তারা বলতে বাধ্য হচ্ছেন ভোটের দিন আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি, আমাদেরকে তৃণমূলের ভয়ে তৃণমূল যাকে বলেছিল তাকেই ভোট দিতে হয়েছে। এইটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সত্যিই প্রশ্নটা আসে যে এই সিঙ্গাম ফিঙ্গাম কার একটা নাম শুনেছিলাম, এই ভদ্রলোকের থেকে তাহলে হলোটা কি? আলটিমেটলি যদি ভোটের দিন মানুষ নির্ভয়ে ভোটটাও না দিয়ে থাকতে পেরে থাকে, তাদেরকে যদি তৃণমূলের চোখরাঙানিতে ঘাসফুল চিহ্নেই ভোট দিতে বাধ্য হয়ে থাকতে হয়, যেটা শান্তনদা ওদেরকে বিশ্বাস করছেন, আমিও ওনাদেরকে বিশ্বাস করছি, তা যদি হয় তাহলে কিন্তু প্রশ্ন আসবেই অন্য রাজ্য থেকে আসা পুলিশ অবজারভারদেরকে দিয়ে পশ্চিমবাংলার অন্যান্য অনেকগুলো জায়গায় কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে, যা কিনা হয়তো এর আগে হতো না। কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি হাইপ তৈরি করা হলো, সে নাকি একবার উত্তরপ্রদেশের একেবারে চ্যাম্পিয়ন অফিসার, সে নাকি দারুণ এনকাউন্টার করতে পারে, দারুণ এই করতে পারে, হ্যান্ড করতে পারে। আগের দিন জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে এমন চেঁচাচ্ছে দেখলে মনে হচ্ছে যেন কোনো হিন্দি সিনেমার দৃশ্য দেখছি। এত কিছু করার পরে ফুটো কলসির আওয়াজ বেশি বলে একটা কথা আছে না বাংলায়, তাহলে কি এই ভদ্রলোক একটা ফুটো কলসি ছিলেন? মানে আমি কিন্তু ইলেকশন কমিশনের সবাইকে খারাপ বলছি না, অন্যান্য রাজ্য থেকে আরও অনেকে এসছেন যাদেরকে সিংঘাম, ওই জয় ভিরু, এইসব মোকাম্বো এসব বলা হয়নি, কিন্তু তারা হয়তো নিঃশব্দে নিজেদের কাজটা অনেক ভালোভাবে করেছেন। আর এনাকে নিয়ে এত ঢাকঢোল বাজানোর পরে ইনি আলটিমেটলি দেখা গেল একটা ফুটো করেছি, তাই কি ব্যাপারটা হলো? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমি জাস্ট একটা সেন্টেন্স অ্যাড করছি, এই জাহাঙ্গীর, আমরা সবাই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে একটা মানে সাম্রাজ্য, একটা মানে কালো সাম্রাজ্য চলছে, তার সেনাপতি হচ্ছে জাহাঙ্গীর সম্পর্কে একটা কথা শোনা যায়, এটা কিনা আপনারাও জানেন, আমি জানি না এখানে নিশ্চয়ই আপনারাও এটা স্বীকার করবেন। আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা ঠিক ভুল জানি না, কিন্তু এটা আমরা সবাই শুনি, আপনারাও এটা শুনেছেন। যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো ইডির হাতে, ইডি নাকি সেই দিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার জন্যই আসলে রওনা হয়েছিল। যে কোনো কারণেই হোক রাস্তায় এমন কিছু, মানে জাহাঙ্গীর এত ক্ষমতাবান
রাস্তায় এমন কিছু ফোনটোন চলে আসে যে ইদিকে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে শেখ শাহজাহানকে ধরতে চলে যেতে হয়, জাহাঙ্গীরের ওখান থেকে রুট বদলে নিতে হয়। তো যে কারণে ইডির রুট পাল্টে গেছিল, সেই কারণেই কোনো কারণে সিঙ্গম ফিঙ্গমের রুট পাল্টে গেল কিনা, এই লোকটা কি এতটাই ক্ষমতাবান একটা কিনা, মারাত্মক আশঙ্কার জায়গা প্রকাশ করেছে শতরূপ, অবশ্যই তাই নিয়ে আমরা হবে। আলোচনা করব। এবং এই জাহাঙ্গীরের প্রসঙ্গ উঠে আসছে, শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠে আসছে, সন্দেশখালীর দিকে আমরা নজর রাখবো, মানে এই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব। কিন্তু তার আগে এই নিয়ে আমি একটু প্রদীপ্ত রিঅ্যাকশন। না দেখো, শেখ শাহজাহান হোক বা জাহাঙ্গীর হোক, ক্ষমতা যদি এতটা হয় যে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে, আর তারপরে বদনামের রাজনীতির জন্য দিনের পর দিন আমাদের বামপন্থীদের কাছ থেকে, সিপিএমের, বিজেপির কাছ থেকে শুনে যেতে হচ্ছে যে চোরের দল চোরের দল, তখন না খুব অবাক লাগে। তাহলে এই ন্যারেটিভটা কিসের ন্যারেটিভ? এই চিন্তাটা কিসের চিন্তা? প্রতিনিয়ত একটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্টের জন্য একটা দলকে মেলাইন করা, তারপর প্রমাণ না থাকার জন্য, ধরো এই তৃণমূল আসার পরে নাকি কতগুলো কমিশন হয়েছে, বামপন্থের বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ হয়নি, তাহলে কি সেইটাও আমরা বলবো একই রকম ভাবে যে তার মানে আমাদেরও তো কিছু প্রমাণ হয়নি? না, আমি বলছি তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড না করলেই হতো। টাকাগুলো তো চোখে দেখেছি, এক সেকেন্ড, টাকাগুলো তো চোখে দেখেছি, বামফ্রন্টের কোনো নেতার বাড়ি থেকে টাকা বেরোতে দেখেছি। তৃণমূল তো চোর, তো আইএসআই শর্মারা চোর, এটা ঘটনা। বামপন্থীরা খুনি, সেটা তো বোঝাই যায়। একটা লাইন শুধু অ্যাড করতে চাই, শাহজাহান আর জাহাঙ্গীর একটা কমন ব্যাপার আছে দুজনেরই। এর আগে সিপিএম করতো, ওখানে সমাজ বিরোধী ছিল। শাহজাহান কোনোদিন সিপিএম পরে না করে শাহজাহান সিপিএম করতো, আমি বলছি শুভেন্দু খোঁজ করো শাহজাহান জাহাঙ্গীরের কোনোদিন করতো না, তৃণমূলের নেতা, কোনোদিন করতো না, তোমরা নেতা বানাও, কোনোদিন করতো না। তৃণমূলের নেতা। এখানেও ফলতাতেও মহিলারা যারা এগিয়ে এসে বারবার করে অভিযোগ করছেন যে ওরা যা চেয়েছিল আমরা তাই দিয়েছি, তবু স্বাধীনতা পেলাম কই। একই ধরনের অভিযোগ তো আমরা শুনেছিলাম, সেই ভয়ঙ্কর অভিযোগগুলো, যে অভিযোগগুলো সন্দেশখালীতে সামনে উঠে এসেছিল। দক্ষিণ 24 পরগনার ফলতায় সেই ভয়াবহ অভিযোগ উঠল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গ্রেফতারি চেয়ে পথে নামলেন মহিলারা। এই ঘটনা, ওই যে বললাম, মনে করিয়ে দিচ্ছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর কথা। দেখুন, হুমকি, মারধর, মহিলাদের ওপর অত্যাচার, জোর করে ভোট আদায়, ভয়ঙ্কর সব অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামলেন মহিলারা। ভোট মিটতেই ধুন্ধুমার বাঁধল দক্ষিণ 24 পরগনার ফলতায়। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। গণনা তাও হয়নি, তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? এই আবহে অনেকের মনে পড়ে যাচ্ছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর কথা। সেখানকার একসময় ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধেও ঠিক এভাবেই রাস্তায় নেমেছিলেন মহিলারা। 2024 লোকসভা ভোটের আগে উত্তাল হয়েছিল সন্দেশখালী, আর এবার বিধানসভা ভোট শেষ হতেই সন্দেশখালীর ধাঁচে রাস্তায় নামলেন ফলতার মহিলারা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ইসরাফিল চকদারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তুলেছেন তারা। 2021 সাল থেকে এই আমাদের গ্রাম পঞ্চায়েতে মানুষকে ভোট দেওয়ার দিতে ইচ্ছে না, প্লাস মানুষকে হুমকি দৌড় দিয়ে রেখে দিয়েছে। মহিলাদের নির্যাতনের হুমকি দিচ্ছে। এটা কে দিচ্ছে? আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই, পথে ঘাটে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। সন্দেশখালীতে শুধু মহিলাদের ওপর অত্যাচারই নয়, জোর করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির মতো অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। ফলতায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর সব অভিযোগ। 21 সালে আমার ঘর 10 লক্ষ টাকার মাল লুট করেছে, ঠিক আছে? 21 সালে মূল লুট করার পরে 19 রকম ক্ষতি করেছে। আরে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। তোরা কেন আমার ছেলেকে মাল লিখে? 5 বছর আগে যে ভোট হয়েছিল, তখনও আমাদের গ্রামের মেয়েদের যারা বিজেপি করেছিল, সেই বাড়ির মেয়েদের ধরে 5 বছর আগে মেয়েদেরকে ধরে মেরেছে। আমরা দেখেছি, আমরা খুব ভয়, ঘর থেকে বেরোতে পারিনি। এবছরও 5 বছর পরে দীর্ঘদিন ধরে মহিলাদের ক্ষোভ জমতে জমতে তার বিস্ফোরণ হয়েছিল সন্দেশখালীতে। কার্যত একই ছবি এবার ফলতায়। ফলতা তো বিখ্যাত না, ফলতার ডায়মন্ড হারবার মডেল আমরা দেখেছি কি ঘটছে না ঘটছে। নির্বাচন কমিশন তো সিদ্ধান্ত নিচ্ছে কি হবে। সেখানে দেখা যাচ্ছে কোনো প্রার্থীর সিম্বলের উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া, যাতে করে বাইরে থেকে বোঝা জানা যায় সেই প্রার্থীর নাম্বারটা কোথায়, কোন জায়গায় টিপতে হবে তাকে। অন্যদিকে ফলতায় বিক্ষোভের নেপথ্যে অন্য অঙ্ক দেখছে তৃণমূল। 15টা বুথে রি-ইলেকশন করলো, যেটা আজকে হয়েছে। সেখানে ফলতার ব্যাপারে তারা বলেছে কিছু রি-ইলেকশন, না বলেনি। তাহলে আজকে হঠাৎ এই অভিযোগ, কিছু মহিলা, কিছু বিক্ষোভ গজিয়ে উঠলো কি করে? ইলেকশনের দিন হলো না, 29 তারিখ, 30 তারিখ হলো না, 1 তারিখ হলো না,
2 তারিখে হঠাৎ এটা গজিয়ে উঠলো কি করে, এটাই আপনাদেরও প্রশ্ন করা উচিত। আকাশ থেকে পড়ে না। এবং যে দলের হয়ে ওরা কথা বলছে, যে তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করে আমরা বিজেপির সমর্থক তাই কষ্ট বা ভয় দেখানো, সেই পার্টি তাদের দায়িত্ব নিচ্ছে না, তারা কোনো অফিসিয়াল অভিযোগ করেনি। জাহাঙ্গীর খান কে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমি অভিষেকের কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা দেখেন না অতটা, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা একটি হিন্দু প্রধান এলাকায়, যেখানে হিন্দু জনসংখ্যা সব থেকে বেশি, সংখ্যাগরিষ্ঠ, সেখানে জোর করে জাহাঙ্গীর খানকে নেতা বানিয়েছেন এবং তাকে প্রার্থী পদও দিয়েছেন। সেখানে বছরের পর বছর ধরে জাহাঙ্গীর খানের ভাই এবং যে নেতাদের নাম আপনারা বলছেন, এই নেতারা অত্যাচার করে, রীতিমতো অত্যাচার করে, সমস্ত ধরনের অত্যাচার। সব মিলিয়ে ভোটের ফল বেরোনোর আগে ফলতার ঘটনা ঘিরে তপ্ত রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, গত লোকসভা নির্বাচনেই সন্দেশখালীতে মহিলাদের মারধর, নির্যাতন, ভোটের আগে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছিল, আবার এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে এমনই অভিযোগ সামনে এলো। আমি বলছি যে এই এতক্ষণ ক্যামেরা বন্ধ করে দেওয়ার যে অভিযোগ এবং মহিলাদের যে একের পর এক অভিযোগ শুনলাম, এই অভিযোগগুলো কমিশনের কানে পৌঁছলো না। কমিশন একদিকে কড়া বার্তা দিচ্ছে, নিরাপত্তা এতটা আঁটোসাঁটো, তাহলে কি ফলতা কমিশনের প্রায়োরিটি লিস্টে ছিল না? কমিশন ফেল করেছে। দেখো, মানে ওখানে বলা যায় যে পুষ্পা এত শক্তিশালী যে সিংহম পরাজিত হয়েছে। পুষ্পা সত্যি আক্ষরিক অর্থেই শক্তিশালী। তার কারণটা হলো, কয়েকটা নির্বাচনে যদি তুমি ফলাফলের দিকে তাকাও, তাহলে দেখবে যে পুষ্পা কার্যত ওখানে বেতাজ বাদশা। 2024 লোকসভা নির্বাচন ওই ফলতা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ভোট পেয়েছিল জানো? 90%। মানে প্রতি 100টা ভোটে 90টা ভোট অভিষেক একা পেয়েছে। এবং মানে বুথের পর বুথ শুধুমাত্র অভিষেক ছাড়া আর কেউ ভোট পায়নি। এবং পঞ্চায়েত নির্বাচনগুলোতে ফলতাতে কোনো নির্বাচন হয়নি। ফলে এই রকম বেতাজ বাদশা, আমার তো মনে হয় যেই মুহূর্তে ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করেছে তাকে, ও আরো কাউন্টার চ্যালেঞ্জ করে বসেছে। অবশ্য কাউন্টার চ্যালেঞ্জ তোমার ইয়েতেই দেখলাম, টেলিভিশনেই দেখলাম, ক্যামেরাতেই দেখলাম। উনি পরিষ্কার করে বললেন যে তোমরা যদি সিংহম হম, আমরা তাহলে পুষ্পা। তা পুষ্পা কে? পুষ্পা হলো চন্দন দস্যু। চন্দন দস্যুর সাথে মানে আইন ফেল করেছে। আমাদের পশ্চিমবাংলার দুর্ভাগ্য, আইন ফেল করেছে, ইলেকশন কমিশন ফেল করেছে, এবং মানে আইন ভঙ্গকারী একটা ক্রিমিনাল পুষ্পা তার জয় ঘটেছে। অর্থাৎ পুষ্পা চরিত্রটা যদি তুমি দেখো, সে আইন ভেঙে সে চন্দন কাঠের দস্যু। চন্দন কাঠ দস্যু শেষ পর্যন্ত জয়ী হয়েছে এবং মানে সিংহম ফেল করেছে। কিন্তু বৃহত্তম জায়গা থেকে তুমি একটু ভাবো যে কতটা ডেসপারেট থাকলে ওই সেলোটেপ লাগিয়ে ভোট করে দিতে পারে, কতটা ডেসপারেট থাকলে তুমি বলো যে মানে সিসি ক্যামেরা বন্ধ করে রাখতে পারে, কতটা ডেসপারেট থাকলে ওই সমস্ত বুথগুলোতে যারা প্রিসাইডিং অফিসার ছিল তারাও চুপ করেছিল, কতটা ডেসপারেট এবং কতটা ভয় থাকলে, ভয় মানে তৈরি করতে পারলে এই মানুষগুলো আজকে যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তারা সুর করে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই ছবিটা কলঙ্কজনক ছবি, এই ছবিটা লজ্জার ছবি, এই ছবিটা মনে করিয়ে দেয় আরামবাগের মানে যে রাজনৈতিক পরিস্থিতি এক সময় ছিল, সেই রাজনৈতিক ছবি আরেক অতীতের সেই ছবি মনে করিয়ে দেয়। এটা কেশপুরের ছবি আমি দেখেছি 2001 সালে এই ধরনের ছবি দেখেছি। ক্যানিং পূর্বে আমি ছবি দেখেছি এক সময়, এই জীবনতলা নিয়ে এত কথা হয়, এই ছবিগুলো আমরা দেখেছি। দেখো, একটা সময় এদের তত্ত্বাবধানে ভোট হতো, কিন্তু এরা নেতা ছিল। সিপিএম এর আমলে এরা নেতা কেউ হয়নি, কিন্তু তৃণমূল এদেরকে নেতা বানিয়েছে। যারা ভোট লুট করত, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল, তারা এখন কার্যত বলা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা। এটা দুর্ভাগ্যের, আমি তোমায় বলছি। এবং বারবার এই প্রশ্নটা আসছে যে কলকাতায় যারা শাসন করেন, যারা বাংলার বাঙালি সংস্কৃতি বলেন, তাদের একবার ভাবা উচিত এই সংস্কৃতি তো বারবার মানে প্রকাশ পাচ্ছে। আজকেও মগরাহাটে 15টা বুথে ভোট ছিল, মানে একটা বুথে তার মধ্যেও প্রক্সি ভোট ফেলে দিয়েছে, যার জন্য ইলেকশন কমিশন
3টের পর থেকে একটা বুথের পার্সেন্টেজ দিতে পারেনি, 14টা বুথে দিয়েছে, একটা বুথে দিতে পারেনি, একটা বুথের মধ্যে প্রক্সি ভোট ফেলে দিয়েছে। ফলে আমি বলছি এই যে মডেলটা, এই শাহজাহানের মডেলটা, এই মানে এই ধরনের ব্যক্তিদের মডেলটা, এই মডেলটা কি আমাদের মাথা হেড করে না? যারা পশ্চিমবাংলা শাসন করেন তাদের লজ্জা লাগে না? তারা একবারও লজ্জা অনুভব করেন না? কিসের উপরে? মানে মানুষের নির্যাতনের উপর দাঁড়িয়ে শাহজাহান ওখানে শাসন করেছে, এখানে জাহাঙ্গীর শাসন করে। এই শাসনটা যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, এই মডেলটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এর ফলে তার লজ্জা লাগার কথা, কিন্তু লজ্জার সামান্যতম লেশ আমি দেখি না। এই কেন মানে ইলেকশন কমিশন আটকাতে পারলো না সেই প্রশ্নটা করছে, কিন্তু একবারও বলছে না যে অপদার্থগুলোকে আমরা তৈরি করেছি, যাদেরকে প্রার্থী করেছি, তারা নিজেদেরকে ডিক্লেয়ার করছে চন্দন দস্যু আমরা। হ্যাঁ, একটু প্রদীপ্তর রিঅ্যাকশন নিতে হবে। না, আসলে কনফিডেন্স বিল্ডিং মেজার স্যার বলেছেন ব্যর্থ, নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ, ওই যে কি ট্রাভেল মেকার ফেকার সব তৈরি করেছিল সব ব্যর্থ। অর্থাৎ নির্বাচন কমিশন এত কিছু করার পরেও ওই একটা কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। নির্বাচন কমিশনের কাছে একটুও ক্ষমতা থাকলো না যে ওই রকম জঙ্গল রাজ থেকে বেরিয়ে আসে। আসলে এইটাই তখন থেকে বলার চেষ্টা করছি, এই যে ন্যারেটিভটা বিল্ড আপ হয় না, এই ন্যারেটিভটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, যেটা বাস্তবের মাটি থেকে প্রচুর এখানেই তো প্রদীপ্ত বিরোধীরা বলছে যে তোমরা এমন মেকানিজম তৈরি করেছো যার জন্য এই পরিস্থিতি। এটা কি না, মেকানিজম তৈরি করার ক্ষেত্রে যদি আজকে এই মানুষরা, যেটা জয়প্রকাশ বাবু কিছুক্ষণ আগে বললেন, 48 ঘন্টা পরে বেরিয়ে আসতে পারে, 24 ঘন্টা আগে থেকে না, সিংহাম থাকার পরে না, তখনই তো মানুষের মনে সন্দেহটা দ্বিতীয় ক্ষেত্রে জাগে যে যেখানে একটা মানুষকে সার্বিকভাবে ভোটদান করা হচ্ছে সেখানে সন্দেহের তীর তার উপর ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কাজ করে না, সংবিধান এই অঞ্চলে কাজ করে না, তাহলে সংবিধান, গণতন্ত্র, পুলিশ প্রশাসন আরেকবার রাখতে বলবো আমি, তাহলে তুমি বলছো কিছু হয়নি প্রদীপ্ত? না, আমি কি বলছি, আমি বলছি ইলেকশন কমিশন যে ব্যবস্থাপনা নেওয়ার সেটা নেবে, সেটাও আমার প্রথম বক্তব্যে পরিষ্কার বলা ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বাতাবরণের কথা সামগ্রিকভাবে বলে দেওয়া হচ্ছে, যে লজ্জার কথা বলা হচ্ছে, যে লজ্জা পায় না বা কিছু না, সেইটার বিরোধিতা আমি করছি। একটু শান্তনের রিঅ্যাকশন নেব। হ্যাঁ, না দেখুন, সমস্যা হচ্ছে কি, ওনারা তো মহাপুরুষ, শাহজাহান, জাহাঙ্গীর, এরা সব ভারত শাসন করেছেন, এনাদের নামে কোনো অভিযোগ করাটাও একটা খুব ভুল কাজ। গ্রামের এই প্রান্তিক মহিলা, হিন্দু বাড়ির মহিলারা অবরোধ করছেন, তার মধ্যেও তৃণমূল কংগ্রেস বলছে, মানে আমি এদের ভাবি তৃণমূল কংগ্রেসে যারা বলছেন তাদের কোনো চৈতন্য আছে? 48 ঘন্টা পরে কেন করছে, 4 ঘন্টা পরে কেন করেনি, এটা নিয়েও তদন্ত হওয়া দরকার। মানে সত্যি কথা বলতে গেলে যদি সামান্য এই গরিব মানুষগুলো, না, সন্দেশকারীদের শাহজাহান কোনো দোষ করেনি, খুব ভালো ছেলে, ওর বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল তারা সব খারাপ। তারপরে শাহজাহান তো মহান ব্যক্তি, তার থেকে বড়। আর এখন শুধু শাহজাহান না, এখন তো ওই মাতচোর যে বেরিয়েছে শওকতকে নিয়ে, আমি আজকে আস্তে আস্তে গানটা শুনছিলাম, এতদিন আমি গানটা জানতাম না। আমি একটা কথা বলছি, আমি স্যারের যে কথাগুলো বলেছেন আমি ওনার প্রায় গোটা কথার সাথে সম্মত, খালি শুরুর একটা কথা আমি ডিফার করছি না, কিন্তু খালি আমি আমার আপত্তিটা জানাচ্ছি। এই যত সহজে বললাম না, পুষ্পা হেরে গেল সিংহামের কাছে, স্যার যেটা বললেন, দেখুন পুষ্পা সিংহাম এগুলো তো ঠিক আছে, এগুলো তো মিডিয়ার ক্যাচওয়ার্ড বা ওদের নিজেরা কেউ বলেছে নিজেকে বিরাট বড় করে দেখানোর জন্য, ঠিক আছে, এটাকে নিয়ে মিডিয়া দ্বারা আলোচনা হচ্ছে, ঠিক আছে। শুনুন, কেউ পুষ্পা না, কেউ সিংহাম না, আলটিমেটলি একটা ক্রিমিনাল বনাম রাষ্ট্র, যেমন ভারত রাষ্ট্র, তার ইলেকশন কমিশন, তার কেন্দ্রীয় বাহিনী, তার আওতায় থাকা পুলিশ, কখনো কোনো পুষ্পা হোক কি মোগাম্বো হোক কি গব্বর সিং হোক, কোনো ক্রিমিনাল, কোনো গুন্ডা এত ক্ষমতাশীল হতে পারে না যে তার কাছে রাষ্ট্রকে হারতে হবে। আর যদি হারতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই প্রশ্ন করতেই হবে যে তাহলে মোদির আমলে গোটা রাষ্ট্রশক্তি খালি জিএন সাইবাবাদেরকে জেলে ভরার জন্য? যে জিএন সাইবাবা যেন প্রফেসর, তার শরীরের 90% ক্রিপল্ড, পঙ্গু, প্রতিবন্ধী মানুষ, তাকে 10 বছর জেল খাটানোর পরে সুপ্রিম কোর্ট বলেছিল লোকটার কোনো দোষ নেই, জেল থেকে বেরোলেন, কয়েকদিনের মধ্যে তার মৃত্যু ঘটলো। গোটা রাষ্ট্রের ক্ষমতা কি তাহলে খালি জিএন সাইবাবাদের জন্য আর এই সমস্ত জাহাঙ্গীরদের কাছে এসে রাষ্ট্র ফেল করে যাবে? তা তো হওয়ার কথা নয়। আমি দেখুন আমার সীমিত বুদ্ধি থেকে বলছি, রাষ্ট্রশক্তি যদি চায় না, তাহলে কোনো এই সমস্ত জাহাঙ্গীর আর কোনো শাহজাহান
শাহজাহান আর কোনো অনুব্রত এত বড় হতে পারে না যে তাদের কাছে একটা রাষ্ট্রশক্তি হেরে যেতে পারে। কেন হারতে হলো ফলতায় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। শতরূপের কথার ভিত্তিতে বলতে চাই, কারণ শতরূপ যেহেতু প্রধান, আমি একটু সলিলদা, আমি প্রধান সম্পর্কে বলছি না, শতরূপ এখন সেই চৈতন্যদেবের মতন খুব আদর্শবাদের কথা বলছে, কিন্তু আদর্শ মডেল কথা বলছে। আমি একটা নাম বলছি, দক্ষিণ 24 পরগনা, তার নাম হচ্ছে ডাকাত সেলিম। এই সেলিম কে ছিল? 2008-এ নন্দীগ্রাম পুনরুদ্দখলে সময় দেখিয়ে দেন, একেবারে সামনে আয়না রেখে দেখিয়ে দেন। কিন্তু এর জন্যই তো কমিশন কড়া পদক্ষেপ নিয়েছিল, নিরাপত্তা আত্মসাৎ করেছিল, তারপরও কমিশন পারলো না কেন? এই অভিযোগগুলো আসবো সতের পরে। আমার একটু সলিলদার কাছে বলতে চাই, সলিলদা এরকমটা হলো কেন? সলিলদা শেষ পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় কমিশন আটকে গেল কেন? কি প্রশ্ন করছো, চেঁচাচ্ছে, আমি কি করে বলবো বলো? আমি ফলতায় যে এরকম একের পর এক অভিযোগ উঠলো, দক্ষিণ 24 পরগনায় এসে কমিশনকে এভাবে আটকে যেতে হলো কেন? দেখো, পরশুদিন রাত থেকে স্পেশাল অবজারভার সারা রাত ওখানে তদন্ত করেছেন এবং ইনকোয়ারি করেছেন। দুপুর 1টা অবধি ওখানে সেলো টেপ লাগানো, ব্ল্যাক টেপ লাগানো, আতর ছড়ানো, কতগুলো করবে? টোটাল ফলতা বিধানসভা কেন্দ্রতে 250টার বেশি বুথ রয়েছে। এটা সম্ভব? অন্য একটা প্রদেশ থেকে একজন পুলিশ অবজারভার এসে কিছু 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি চেনে না, ঘর চেনে না, বুথ চেনে না, কিছু চেনে না, লোকাল পুলিশের সহযোগিতা নেই, লোকাল প্রশাসনের সহযোগিতা নেই। বেতাজ বাদশাহ হচ্ছে জাহাঙ্গীর আর তার অ্যাসোসিয়েট ইসরাফুল সারা লোকসভা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা লুট করে 7 লাখ ভোটে জয় করেছিল লোকসভা সাংসদ অভিষেক ব্যানার্জি। কার দৌলতে করেছিল? দিনের পর দিন। 24 সালে করেছে, 19 সালে করেছে। আমায় বলতে দাও, আমি তোমার সম্পর্কে কথা বলিনি। 19 সালে লুট করেছে, পঞ্চায়েতে লুট করেছে, 24 সালে লুট করেছে, 2026-এ বিধানসভাগুলো লুট করেছে। এখনো পর্যন্ত দে হ্যাভ নট অ্যারাইভড অ্যাট দি কনক্লুশন যে এন্টায়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটার রিপোল হবে কি হবে না। আমার দৃঢ় বিশ্বাস রিপোল হবে। এবং যে সমস্ত প্রান্তিক মহিলা, গরিব লোকরা, গরিব মহিলারা যারা দিন আনে দিন খায়, যারা এসে আজকে প্রতিবাদ করছে, এটা ঢং করছে, তারা মজা করছে, তারা আন্ডার কম্পালশন, তারা আন্ডার প্রেশার, তারা আন্ডার ফিয়ার অফ ডেথ, তারা বাধ্য হয়েছিল তৃণমূলকে দুপুরে অভিযোগ উঠেছিল কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রেও সেখানে মহিলাদের দাগিয়ে দেওয়া হয়েছিল। সন্দেশখালীর কথা পরে বলছি। টেপ লাগানো, ব্ল্যাক টেপ লাগানো, সেলো টেপ লাগানো, আতর ছড়ানো, এতগুলো ঘটনার পরে আজকে তারা যে এই কজন সংঘবদ্ধ হয়ে যে এসছে, এটাই হ্যাটস অফ, তাদের স্যালুট করা উচিত। আজকে আমি বলছি সাধারণ মানুষের ওখানে ডিমান্ড হচ্ছে এন্টায়ার ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রিপোল হবে, এবং যার জন্য ইলেকশন সিআই বলো, সিইও বলো, সবাই কিন্তু দেয়ার একটা লস, হতবুদ্ধি হয়ে পড়ে আছে যে আমরা কি করব না করব। কাউন্টিংয়ের আগে আর সম্ভব না, কাউন্টিংয়ের পরেই সম্ভবত কিছু একটা সিদ্ধান্তে উপনীত হবে বলে মনে হয়। এই সমস্ত বেতাজ বাদশাহদের বিরুদ্ধে এফআইআর করা, এফআইআর নেম করে ইমিডিয়েটলি প্রার্থী হোক, যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে আছে বলে আমি মনে করি না। 2800-র ওপর গ্রেফতার হয়েছে গত 29 তারিখের বা 1 তারিখের মধ্যে, 2800-র ওপর। তাহলে সেই গ্রেফতারির ক্ষেত্রে স্যারেরা এত তথ্য এখানে দিয়ে দিচ্ছেন, এই তথ্যগুলো কালেক্ট করে তো ব্যবস্থা করতে পারতো। আমি তো সেটাই বলছি যে দেখো, আমরা আদালতে গেছি, আমাদের ডেমোক্রেটিক রাইট আছে, আর বিজেপিও বারবার বলে যান না আদালতে, যান না, আদালতের দল, তোরা তো মানুষের দল না। ওরা বলেছিল না, আমি কথাটা শেষ করলে বুঝতে পারবে। আমি বলছি যান না, আদালতে যান না। ওরা যে কোনো ঘটনা আদালতে পাঠিয়ে দেয়। যখন আমরা মানুষের কথা বলি আদালতে পাঠায়, যখন আদালতে যাই তখন বলে আদালতে কেন যাচ্ছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কিছুক্ষণ আগে যখন আমরা শিখলাম যে রাষ্ট্র ব্যবস্থা কোনো মতে একটা দুষ্কৃতির কাছে হাঁটতে পারে না, আর সেই রাষ্ট্র ব্যবস্থায় যখন একটা সর্বাঙ্গীনভাবে শান্তিপূর্ণ ভোট ব্যবস্থা চালাতে এখানে ব্যস্ত হয়ে রয়েছে, তখন যে তথ্যগুলো স্যারেরা দিচ্ছেন সেই তথ্যগুলোর দাম দিচ্ছে না ইলেকশন কমিশন।
বেকার হয়ে যাচ্ছে না ইলেকশন কমিশনের কথা। স্যারেরা যখন এত তথ্য এখানে দিয়ে দিচ্ছে যে ভাই কোথায় গিয়ে গ্রেফতার করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, স্যার বলছেন বাড়ি চেনে না। তা যদি বাড়ি না চেনে তাহলে ওই ভিডিওটা তোরা তো এবিপি আনন্দ করেনি, এই যে ভিডিওর ক্লিপটা তোমরা দেখাচ্ছ এখন, সেটা তো এবিপি আনন্দ করেনি, সেটা তো ইলেকশন কমিশন নিজে থেকে দিয়েছে। ওটা তো বাড়ির এলাকায় ঢুকে ঢুকে করছে, তাহলে সেটা চিনলো কি করে? অর্থাৎ কোথাও গিয়ে কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র টিভির খবর দেখে গ্রাউন্ড রিপোর্ট না নিয়ে এখানে এসে নিজেদের মত দিয়ে দেবেন এবং দিয়ে একটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট করার চেষ্টা করেন। এক সেকেন্ড, প্রদীপ তো তাহলে যা বলছে তাহলে শান্তিপূর্ণ ভোটকে আমি তা বলছি না, আমি বলছি খুব পরিষ্কারভাবে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। না, যেটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে জাহাঙ্গীর একজন মহান ব্যক্তি, তিনি ভারতবর্ষ শাসন করেছেন, তার বিরুদ্ধে মহিলাদের সাহস হলো কি করে? যদি অন্যায় করে থাকে, মহিলাদের সাহস হলো কি করে? যদি অন্যায় করে থাকে গ্রেফতার যখন বলেছে আমি বলিনি তো ভাই, হ্যাঁ বলেছে, যখন বলেছে আমি বলিনি, বলেছে না বলিনি। যে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন ক্ষমতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকবেন, আর রাষ্ট্রযন্ত্রের কাছে ক্রিমিনাল হারবে, এটা হতে পারে? পরিস্থিতি একেবারে উত্তপ্ত গণনার আগে সেরকমই আরো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল কোথায়? স্ট্রং রুমের বাইরে। তাই জন্য বিভিন্ন স্ট্রং রুমের বাইরে একেবারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর এই স্ট্রং রুম নিয়ে স্ট্রং সংঘাত যত সময় এগোচ্ছে ততই যেন চরমে পৌঁছচ্ছে। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। দালালি করবেন দাদা, রুমের ক্যামেরাটা কোথায়, জবাবটা দিয়ে যান। দালালি করছেন। একদিন পরে হাই ভোল্টেজ বিধানসভার ভোট গণনা, কিন্তু তার আগে দিকে দিকে স্ট্রং রুম ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতের পর শনিবার ভোর, পোস্টাল ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়ালো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাত 1টার মধ্যে আসার কথা থাকলেও ভোর 4টে 8টি ব্যালট বক্স ঢোকানো হয় এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে। রাত 1টার সময় পোস্টাল ব্যালট আসার কথা ছিল, এখন ভোর 4টের সময় পোস্টাল ব্যালট ঢুকিয়েছে ভোর রাতে। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা আরো অভিযোগ করেন যে ঘরে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। আপনারা পোস্টাল ব্যালটটা যে ঢোকালেন ওখানে ক্যামেরা কোথায়? ইলেকশন এজেন্টসরা উপস্থিত ছিলেন, 1:30 2 অবধি রাতের অপেক্ষা করলেন, কিন্তু কিছু এলো না। ভোর 4টের সময় আমি ফোন পাই যে ব্যালট বক্সগুলো ঢুকছে। ওই ঘরেতে বলেই ছিল যে এবার সিসিটিভি ইনস্টলেশন হবে, কারণ ওই ঘরটা ব্যবহার হবে। কিন্তু 2 দিন কেটে গেল, সিসিটিভি দিল না। কিন্তু কাল এই ভোরবেলা ওই পোস্টাল ব্যালটের ট্রাঙ্কগুলো ওই ঘরেই দিয়ে দিয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, কেউ গন্ডগোল করতেও পারবে না। তো সেই জন্য এটা একটা ভিডিও দেখিয়ে গরম করা হচ্ছে হাওয়া, এসবই চলছে। এসব গ্যালারি গরম করার চেষ্টা হচ্ছে। এর আগে শুক্রবার রাত 12টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম দেখতে যান শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। তিনি অভিযোগ করেন স্ট্রং রুমের গেটের ভেতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করেছেন এবং তাকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছেন। ভেতরে নাটক করবে তৃণমূল, বাইরে নাটক করবে তৃণমূল, আমরা দাঁড়াতেও পারবো না। নাটক চলছে, দেখছে মানুষ হারিয়ে দিয়েছে, এদেরকে ভোট দেয়নি। কাল থেকে নানাভাবে নাটক করে আমরা 1 ঘন্টা আগে বোঝানোর চেষ্টা করছে। শনিবার সকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে দেখা যায় আঁটোসাঁটো নিরাপত্তা। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ঠিক বাইরে আমরা রয়েছি। ছবিটা গতকাল যেটা দেখেছি, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ যারা অফিসিয়ালস তারা রয়েছেন। শুধু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের জায়গা নয়, এখান থেকে সামনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এনআইএস এর যে মেন গেট, সেই যে রাস্তা, তার বাদিকটা পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কেউ ভেতরে না ঢুকতে পারেন। এই ধরনের ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের ওপারেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। এদিন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। প্রতিনিয়ত এটা আমরা দেখছি যেভাবে সিআরপিএফ দ্বারা আমরা অপমানিত, অত্যন্ত বর্বর আচরণ। আর আজকে আমরা এই যে গণনা কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে দেখতে আসছি, ব্যাজ পরে আছি, পড়বেনও না, কিন্তু আটকে দেবেন ক্যান্ডিডেটকে। এদিকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্ট্রং রুমে বহিরাগত ঢোকার অভিযোগ দেখান রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় সহ কর্মীরা। ভেতরে আই কার্ড ছাড়া কি করছে আমরা প্রশ্ন করলাম। হাফ প্যান্ট পরে, একটা গেরুয়া কালারের গেঞ্জি পরে বসে আছে, চটি পরে, ওখানে কি করছে ভেতরে? তার আই কার্ড নেই, তাকে আই কার্ড কোথায় সে 5 বার জিজ্ঞেস করার পরে উত্তর দিচ্ছে না। শাখাবত মেমোরিয়াল গার্লস স্কুলে রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। শনিবার সেখানে দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি।
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে তার মধ্যে আজকে কোনো ঘাটতি নেই। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তাদের নজরদারি রয়েছে। আই কার্ড এবং বিভিন্ন যে পরিচয়পত্র সেগুলো ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 200 মিটার অবধি পুরো ব্যারিকেড করা রয়েছে, কোনো যানবাহন এখানে স্বাভাবিকভাবে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে তারা এখানে থাকেন বা এখানে কাজ করেন, পুলিশ যারা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন সেগুলো যাচাই করে তবে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সোমবার ফল ঘোষণার আগে শনিবারও দিকে দিকে স্ট্রংরুম ঘিরে ভুরি ভুরি অভিযোগ নিয়ে রাজনীতি চরমে। সত্যজিৎ বৈদ্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মানে রবীন্দ্রনাথ বাবু স্ট্রং রুমের দিকে সবার নজর থাকে, কিন্তু এই স্ট্রং রুম মানে এই গণনার আগে সংঘাতের কেন্দ্রবিন্দু কেন হয়ে উঠলো? মানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়ালে গেলেন, প্রায় 4 ঘন্টা তিনি মানে স্ট্রং রুম পাহারা দিলেন। মানে তারপরে এবার বিজেপির সেখানে একদম উত্তপ্ত পরিস্থিতি, বিজেপির তরফেও সেখানে বিক্ষোভ দেখানো হলো। তার পরের দিন এবার শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেলেন। মানে এই ছবি এ রাজ্য আগে দেখেছে বলে তো মনে পড়ছে না। দেখুন, আমি এই প্রশ্নে আসবার আগে আমি আগের প্রশ্নটায় আসি। দেখুন কতটা সারা রাজ্যে একভাবে নির্বাচন হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের আমরা সবাই প্রশংসা করেছি। আর এই ডায়মন্ড হারবারের যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে আর এক রকমভাবে নির্বাচন হচ্ছে। কেন হচ্ছে? কতটা ডেসপারেট হলে এই কথা না শুনে বলে আমি বলবো কতটা নিশ্চিন্ত হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। দেখুন, রাজ্য সরকারের হয়ে যিনি মামলা লড়েন তিনি হচ্ছেন বিখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি মোহন গুরুস্বামীর কন্যা এবং তিনি মোহন গুরুস্বামী হচ্ছেন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার অ্যাডভাইজার এবং তিনি আরএসএস এর বিরাট লিডার। তো এরা এই রকম যদি যোগসাজশ থাকে তাহলে ওখানে কেন হবে বলুন তো? দেখুন, নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো, ওখানে গিয়ে বলে দিলেন, আমাকে মানতে হবে একটা স্টেটের হাতে এত কম ক্ষমতা যে ওখানে লোককে দেখিয়ে দিল, বলে দিল এবং তারপরে সে চলে আসলো। একটা পুলিশ জানতে পারলো না, মাইক্রো অবজারভার বুঝতে পারলো না, ওয়েব ক্যাম রাত বেলা 1:30 পর্যন্ত বন্ধ থাকলো, কেউ ধরতে পারলো না। এগুলো কি মানুষকে বোকা বানানো হচ্ছে? সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে। আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণ বোকা বানানোর চেষ্টা। ওইখানে আর এক রকমভাবে হচ্ছে, অন্য কোনো নির্দেশ ওখানে চালু আছে, না হলে এই জিনিস হতে পারে না। যে কারণে দেশের কথা বলছেন রবীন্দ্রনাথ বাবু, মানে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে একটাই, যে মোহন গুরুস্বামীর মেয়ে মেনকা গুরুস্বামী তিনি অ্যাডভোকেট, তিনি ইডির হয়ে এবং ইলেকশন কমিশনের ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন, আর তার বাবা হচ্ছেন আরএসএস এর বিখ্যাত লিডার। এটা তো এই যদি ঘটনা ঘটে তাহলে তো আমাদের অন্য জায়গাতেই যেতে হয়, যে একটা কোনো জায়গায় নিশ্চয়ই ডায়মন্ড হারবারকে ঘাটিও না, এই নির্দেশ ওই দাবাঙ্গি হোক আর যে মাইক্রো অবজারভারই হোক তাদের উপরে করতে দেওয়া হয়েছে। নাহলে সারা রাজ্যে একরকমভাবে ইলেকশন হয় আর ডায়মন্ড হারবারের ফলতাতে আর একরকমভাবে ইলেকশন হয়, সেইটা কখনো হতে পারে না। কেউ জানতে পারলো না, একটা ইয়েতে টেপ দিয়ে দেওয়া থাকলো, বাইরে এসে কেউ বলতে পারলো না। আসলে সমস্যা কি, আমি এটা এখানে বলতে চাইছি এই কারণেই যে এই জন্য বারবার করেও ফলতাতে করা হবে না। ফলতার আজ পর্যন্ত এখন পর্যন্ত ফলতা ডিক্লেয়ার করা হয়নি। ফলতার 62টা কনস্টিটিউয়েন্সি বুথ নিয়ে রিপোর্ট গেছে, অথচ এখন পর্যন্ত আসেনি যে রিপোর্ট করা হবে। অর্থাৎ অন্যগুলো ছেড়ে দেওয়া হলো, ফলতাকে বাদ দেওয়া হলো। কেন এই কেন প্রশ্নটাই তো আমার আপনারা বলবেন কেন একটু বলতে দিন, কারণ আপনারাই তো বলে গেছেন এতক্ষণ, এবার একটু আমাকে বলতে দিন। এইবার যে জায়গাটা আসছি, এগুলো তো স্ট্রং রুম নিয়ে ন্যারেটিভ, এগুলো তো ন্যারেটিভ তৈরি করে, মাইক্রো ন্যারেটিভ থেকে একটা মেগা ন্যারেটিভ তৈরি হয়। এই মেগা ন্যারেটিভে দুজনই লড়াই করে যাচ্ছেন। খুব স্ট্রং রুমে কি আছে, স্ট্রং রুমের বাক্সের মধ্যে কি আছে সে তো 4 তারিখ জানা যাবে। স্ট্রং রুমে যেন প্রত্যেকেই মনে করছেন স্ট্রং রুম ভেঙে কেউ একটা নিয়ে চলে যাবেন এবং স্ট্রং রুম লোকের কাছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা কেন
তার কারণ দুপক্ষই চেষ্টা করছে ওই দিন যখন রেজাল্টটা বেরোবে, মানুষ যে রেজাল্টটা দিয়েছে সেইটা যখন বাইরে আসবে তখন বলবে স্ট্রং রুমে কিছু একটা হয়ে গেছে। এই ন্যারেটিভটা তৈরির জন্য এখন থেকে লড়াই চলছে, দু দলই লড়াই চালিয়ে যাচ্ছে যে স্ট্রং রুমে কিছু একটা হতে চলেছে। আসলে কোনো একজন হারবে না, তার মানে আপনি বলছেন আগে থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখা? একদম স্ক্রিপ্ট তৈরি করা, প্ল্যান্টেড স্ক্রিপ্ট, প্ল্যান্ড অ্যান্ড প্ল্যান্টেড স্ক্রিপ্ট, যাতে এই ঘটনাটা পরবর্তীকালে যে মুহূর্তে একটি দল হেরে যাবে সেই মুহূর্তে তারা বলবে ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হয়েছে, এবং এই ইভিএম মেশিন ছাড়া তার বলার কিছু থাকবে না। কারণ আমি দক্ষিণ 24 পরগনার ওইটা বাদ দিলে আর অধিকাংশ কেন্দ্রে, হ্যাঁ কয়েকটা কেন্দ্রে নিশ্চয়ই ফলস ভোট হয়ে থাকতে পারে, আমার মানে আমি জানি না, কারণ ইলেকশন কমিশন নোটিফাই করেনি, কিন্তু বাদবাকি জায়গায় যেগুলো হয়েছে সেই জায়গায় যে নির্বাচন যথাযথ হয়েছে এবং মানুষ এই প্রথম কেউ বুঝতে পারছে না 4 তারিখে কার আসবে, নানাভাবে প্রত্যেক বিশেষজ্ঞ বিরাট করে বোঝাচ্ছে। একটু শান্তনদার রিঅ্যাকশনে আসবো প্রদীপ, তার আগে শান্তনদা। প্রথম কথা যেটা রবীন্দ্রনাথ বাবু বললেন, ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু আমি ওনাকে মনে করাতে চাই যে কার কন্যা কি দল করবেন কিভাবে, তিনি তো কোনো 18 বছরের কম বয়স নয়, প্রত্যেকে প্রাপ্তবয়স্ক। আমাদের দেশে বহু উদাহরণ আছে, আমাদের রাজ্যে আছে তথাগত রায়, সৌগত রায়, দুজন দুটো দল করেন এবং দীর্ঘ সময় ধরে করেন। মাধবরাও সিন্ধিয়া, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, এরকম বহু উদাহরণ আছে। বরুণ গান্ধী, রাহুল গান্ধী, কার ছেলে কার মেয়ে কি দল করবে না। তার সঙ্গে ফলতার ঘটনা জুড়ছেন, ফলতায় কোনোদিনও রবীন্দ্রনাথবাবু গেছেন কিনা, কতটুকু ঘুরেছেন কিনা, ওখানকার ডেমোগ্রাফির কন্ডিশন জানেন কিনা, সন্দেশখালীটা কতগুলো দ্বীপ আছে, সন্দেশখালী আজকের দিনে 8খানা দ্বীপ আছে যার কানেকশন নেই, আপনি যেতে পারবেন না ল্যান্ডে। হিঙ্গলগঞ্জে এখনো পর্যন্ত 2খানা দ্বীপের কানেকশন নেই। এই সমস্ত জায়গা আগে জানতে হবে। সেখানে যেটা সলিলবাবু বললেন যে বাইরে থেকে একজন অফিসার আসলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেই, কোনোভাবে ওই ক্রিমিনালের বাড়িতে গেলেন, সিআরপিএফ নিয়ে গেলেন, কিন্তু তাতে সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, এত সরল বিষয় নয়। ফলতাটা ভবানীপুর নয়, ফলতাটা আমাদের কলকাতা শহর নয়। আর ওখানে যে সমস্ত মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মানসিক অবস্থা কেমন থাকে, মানে কোথাও গিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কমিশন চেষ্টা করেছে কিন্তু হতে পারেনি। সেটাই আপনি বলছেন। একদিকে স্যার লেগাসি ডাটা প্রোজিনি ম্যাপিং করে বোঝানোর চেষ্টা করলেন কিভাবে সেটিংটা চলে, মানে সেটিং তত্ত্ব থেকে স্যার এটা বেরোতে পারছেন না। আর তাই যদি হয়, আমার তো শান্তন দাদের জন্য অবস্থা খারাপ মনে হচ্ছে। ও দাদা এত কিছু এক্সিট ফল বেরিয়ে গেল, তাহলে তো আমাদের কথাই ঠিক, আমরা 200+ বেরিয়ে যাচ্ছি, সরকার করছি, আমরাই 300 ক্রস করতেই পারি তোমার কথা অনুযায়ী, কিন্তু সেটা অন্যভাবে তুমি ভেবো। কিন্তু আমার পরের কথা যেটা, যে মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্নে, আচ্ছা সেই হাসিন স্বপ্নে 4 তারিখে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আমার যেটা বড় কথা, স্যার যেটা বললেন যে সত্যি নাটক হচ্ছে, প্রচন্ডভাবে নাটক হচ্ছে। সেই নাটকটা অপটিক্যাল নাটক, যে নাটকে যদি আজকে ফলতা শুধুমাত্র 15টা বুথ হলো, ডায়মন্ড হারবারকে যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে, সেইটা খুব সংক্ষেপে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে স্যার যে কথাগুলো বলবেন, মানে রবীন্দ্রনাথ স্যার যে কথাগুলো বললেন, আমি তার সাথে খালি যোগ আপনাদের মনে করাই, আপনাদের এবিপিতে সারা দিন সেদিন দেখিয়েছিলেন এই ডায়মন্ড হারবারে যেদিন লোকসভার ভোট হচ্ছিল, তার 1 বছর আগে থেকে শুভেন্দু অধিকারী বলছিলেন যে ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থী দেবো যে সবাই চমকে যাবে। তারপরে তোমার ভাবলাম যে বিজেপির কোনো বড় নেতা প্রার্থী হবে ইত্যাদি, তারপরে দেখা গেল এমন প্রার্থী দিল যে প্রার্থী নিজেই চমকে গেল। যাই হোক, তারপরে যা হলো ডায়মন্ড হারবারে ভোটের দিনকার ঘটনা আপনাদের মনে করে, ববি বলে যে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি কাঁপছিলেন রাস্তা দাঁড়িয়ে হাওয়াও করে যে আমার ভোট করার সব শখ মিটে গেছে, দয়া করে কেন্দ্রীয় বাহিনী এসে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। তার ফোন ধরছিল না পুলিশ অবজারভার। এবং তারপরে ভোট শেষ হওয়ার পরে এই অভিজিৎ ববি সরকার বোধহয় নামটা কি, অভিজিৎ সামথিং ববি, এই ভদ্রলোক, আপনারা সবাই সেদিন আমার মনে হয় যে ঘণ্টাখানের সঙ্গে সমানে আমরা এসেছিলাম, সেই সারাদিন আলোচনা হলো কী রকমভাবে ইলেকশন কমিশন এবং বিজেপির একটা বড় অংশ অভিষেক ব্যানার্জির সাথে অ্যাডজাস্টমেন্ট করে ওখানে ডায়মন্ড হারবারে কাজ করেছে। তিনি এই অভিযোগটা করে বিজেপির রাজ্য নেতৃত্বকে জানানোর পরে ব্যবস্থা নেওয়া হলো কি, সেই ববি 3 মাসের জন্য বিজেপি থেকে সাসপেন্ডেড হয়ে গেলাম। কিন্তু আপনাদের এটা মনে করালাম, একটাও কিন্তু আমার কোনো থিওরি না, এটা আপনারা সবাই দেখিয়েছেন, এবিপি দেখেই আমি এগুলো জেনেছি। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, সলিলদা যে কথাটা বললেন, যদি সত্যি রিপোলিং ওখানে হয় তাহলে কিন্তু আমিও খুশি হব, কেননা এইটা ঘটনা আজকে যেখানে মহিলারা এসে বলছেন যে আমরা যাকে ভোট দিতে চেয়েছিলাম তাকে ভোট দিতে পারিনি, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে রিপোলিং হওয়াই উচিত। কিন্তু আমাদের আশঙ্কার জায়গাটা কি জানেন তো সলিলদা, আমি সবাইকে বলছি, রিপোলিংয়ের না কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে, কতগুলো প্যারামিটার স্যাটিসফাই করলে তবে রিপোলিং হয়। 1, যদি কন্ট্রোলিং ইউনিট বা ব্যালট ইউনিট ভাঙচুর করা হয় বা খারাপ হয়ে গিয়ে থাকে মাঝপথে। 2, যদি যা টোটাল ভোট তার থেকে বেশি সংখ্যক ভোট কোথাও কাস্ট হয়। 3, যদি এখন যেহেতু সিসিটিভি হয়ে গেছে দেখা যায় যে একটা সাস্টেনেবল টাইম ধরে সেখানে ওই দাঁড়িয়ে লোককে দিয়ে জোর করে ভোট দেওয়ানো হচ্ছে, এইগুলো হলে রিপোলিংয়ের অপশান আছে। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে
দিন পরে যদি কিছু মানুষ বেরিয়ে এসে বলেন যে আমরা পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি এবং আজকে আমাদের বাড়িতে অত্যাচার হচ্ছে, তাদের এই অভিযোগ সত্যি হলেও আমাদের দেশের আইনে এবং ইলেকশনের নিয়মে রিপোলিংয়ের কোনো অপশন নেই, এটা আমাদের আশঙ্কা। সেটা নির্বাচন সুতরাং আমি কমিশনের সেটাই দিয়েছি। সলিলা যেহেতু কথাটা বললেন যে রিপোলিং ওখানে হবে, তাই আমি ভোটের নিয়ম যতটুকু জানি আমি খালি এই কথাটা বললাম। আমি শতরূপের কথা থেকে এক মিনিট, শতরূপ যেটা বললো না ববিকে 3 মাসের জন্য সাসপেন্ড, ববি তো দলে আছে, সে তো তৃণমূলে যাবে। ওই ডায়মন্ড হারবারের জেলার প্রতিকুর রহমান তৃণমূল সম্পর্কে কি কি বলেছিল, তৃণমূলে চলে গেছে। শুনুন, প্রতিকুর রহমান তোমার দলের রহমান ছিল, তোমার সাথে যুব মোর্চার নেতা ছিল রাহুল চক্রবর্তী। তুমি যখন যুব মোর্চার সেক্রেটারি তখন প্রেসিডেন্ট ছিল নাকি? উল্টোটা, তুমি প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি। এই যে দেখুন সেটিং নিয়ে তরজা চলে, অমিত শাহকে কিন্তু এখানে এসে একেবারে সাংবাদিক বৈঠকে বলতে হয় না তৃণমূল বিজেপির কোনো সেটিং নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।